1 ঘন্টা 30 মিনিটের মতো আমাদের পরিবেশনা। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, রসাস্বাদন করুন, এবং যাদের মোবাইল আছে মোবাইলটাকে সাইলেন্ট মোডে নিয়ে নিন। এবং আমাদের এই যে শিল্পীরা যারা আজকে এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আজকে আপনাদের সামনে এসেছেন, তাদেরকে আপনারা উৎসাহিত করুন, তারা যেন আগামী দিনে আরও সুন্দরভাবে আপনাদের সামনে প্রস্তুত হতে পারে। এই বলে শুরু করছি অষ্টপ্রহরে কবি প্রণমী কুমার। হে চিরকিশোর কবি রবীন্দ্র, কোন রসলোক হতে আনন্দ বেনু হাতে লয়ে এলে খেলিতে ধুলির পথে। কোন সে রাখাল রাজার লক্ষ্য ধেনু তুমি চুরি করে বিলাইয়া দিলে রসতৃষাতুরা পৃথিবীর ঘরে ঘরে। কত যে কথায় কাহিনীতে গানে সুরে কবিতায় তব সেই আনন্দ গোলকের ধেনু রূপ নিল অভিনব। ভুলাইলে জরা ফুলালে মৃত্যু অসুন্দরের ভয়, শিখালে পরম সুন্দর চিরকিশোর সে প্রেমময়। নিত্য কিশোর আত্মার তুমি অন্ধ বিবর হতে, হে অভয়দাতা টানিয়া আনিলে দীপ্ত আলোর পথে। কবিতা কিশোর রবি, কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের চরণারবিন্দে তার একান্ত অনুরক্ত ভক্ত কাজী নজরুল ইসলামের এক বিনম্র নিবেদন। বিদ্রোহী কবি বলেছেন, চিরকিশোর রবির স্পর্শে তার হৃদয়ে ওঠা বহ্নিতরঙ্গ রূপ নিয়েছে কোমল চন্দ্রজ্যোতি। প্রেম সুন্দর রবীন্দ্রের সৃষ্টি সম্ভার থেকে আহরিত প্রেম রস ধারা তার মনের সব দহনজ্বালা জুড়িয়েছে। তার হাতের খরতরবারি হয়েছে খরতর যমুনার বাড়ি। এমনই মধুর ছিল সঙ্গীতকার কবি কাজী নজরুল ইসলামের জীবনধারায় গুরুদেবের প্রভাব। অন্যদিকে রবীন্দ্র স্নেহবর্ষণে স্নিগ্ধ করেছেন তার পরম শিষ্য নজরুল। বিদ্রোহী কবি ওপর কবিগুরুর ছিল স্থির আস্থা। বিশ্বাস করতেন অগ্নিযুগের কাণ্ডারি নজরুলই পারবেন অকালের আঁধারে অগ্নিসেতু বাঁধতে, পারবেন দুর্দিনের দুর্গশিরে উড়িয়ে দিতে তার বিজয় কেতন। তাই তিনি তার প্রিয় অনুসারী নজরুলের কাঁধেই অর্ধচেতনদের চমকে জাগিয়ে দেওয়ার দায়িত্ব অর্পণ করেছিলেন। শুধু তাই নয়, কাজী নজরুলের বিরল প্রতিভাজ্যোতিকে কবিগুরু সঠিক দিক নির্দেশও করেছেন। সততই শাসক করা তারই সাজে সোহাগ করে যে। কবিগুরু বিদ্রোহী কবিকে অত্যন্ত স্নেহবাচন ভঙ্গিমায় বলেছেন, এক উন্মাদ, তোর জীবনে সেদিন মতো কিডসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জীবনের দুটি অতল প্রবাহের নাম। আমাদের অস্তিত্বের চরাচর জুড়ে তাদের অনায়াস আনাগোনা। তাদের সৃষ্টির প্রাচুর্যে একবার ডুব দিলে ভাবতে বসতে হয়, এত মণি মাণিক্য কুড়িয়ে আমরা রাখবো কোথায়। কবি যুগলের বিপুল সৃজন ভাণ্ডার থেকে নির্বাচিত একগুচ্ছ গান ও কবিতা দিয়ে গাঁথা আমাদের দুর্গাবাড়ির আজকের সন্ধ্যার অর্ঘ্যমাল্য অষ্টপ্রহরে কবি প্রণমী তোমায়। 8টি প্রহর থাকে একটি দিবসে, 3 ঘটিকায় হয় এক প্রহর জানি। প্রথম প্রহরে মন জাগবে নবরসে, দীপক রাগে এখন রবির গান শুনি। Oh
থাকে বিশ্বজগৎ শান্ত, শান্তির সঙ্গীত বাজে জুড়ে 10 দিগন্ত। সব বিভেদ ভুলে যায় মাতি কল্যাণ কাজে, ভৈরব রাগের গানে তেওড়া তাল বাজে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন শান্তির পথ, সমগ্র সমাজকে আহ্বান জানিয়েছেন পবিত্র মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে, চিত্ত থেকে সকল বিঘ্নকে দূরে সরিয়ে নিত্য কল্যাণ কাজে ব্রতী হতে। আর সেই মৈত্রী বন্ধনের সুরে সুর মিলিয়ে কবি কাজী নজরুল লিখেছেন প্রভাত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সবুজ প্রাণকে ডাক দিয়েছেন কুসুম স্নিগ্ধ এক নতুন করে জেগে ওঠা। ভোর হলো দৌড় হলো টুকুনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল দুটি ছোট রে। রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই। তেজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শিস দেয়
সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে গে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধো ঠুকু জাগরে, জয় গানে ভগবানে তু শিবর মগরে। যোগী শিব ধ্যানমগ্ন, পার্বতী আকুল, মনশ্চক্ষে দেখেন কবি গঞ্জে ব্যাকুল। যোগিয়ার আগে তখন রচনে এই গীতি, ব্যর্থ না হয় যেন উমার ভক্তি প্রীতি।
তবে সে যখন বুঝতে পারে নিজের কর্মের নিবেদিত প্রতিটি কণাই তিনি স্বর্ণতুল্য প্রসাদ রূপে ফিরিয়ে দেন, তখন তার আক্ষেপ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন হে কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার এ দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলে পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কানে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে তোমার কেন দিই আবার সকল শূন্য করে। কবি রবি কড়ানারের অন্ধকার দ্বারে সারা নেই, ফিরে যান সুদূরের পারে। লিখনে তার থেকে যায় বিরহের রং, তৃতীয় প্রহরে রাত বৃন্দাবনী সারণ। আমি
গভীর মন্দ্রে শোনায় গান তপন তারা চন্দ্র, কাজ ভুলি আত্মহারা হন মহাকবীন্দ্র। অন্তহীন ব্রহ্মাণ্ডের মাঝে মন মানে না বাদ, রচনা করেন অপূর্ব গীত ভীম কলশ্রী রাগ। মাঝে
চতুর্থ প্রহর গত হলে আসি পঞ্চম প্রহরে, পিলুর আগে জীবন নদী আপন বেগে বহরে। পরবর্তী উপস্থাপনা কবিগুরুর মহুয়া কাব্যগ্রন্থ থেকে এক অনবদ্য ভাবাবেগপূর্ণ কবিতা সাগরিকা। কবি যেন বারংবার ধরাতলে ফিরে আসতে চান, সাগরে জলে সিক্ত তার প্রেয়সীর দেহটি নিজের আবরণে সুগন্ধি পুষ্পরাগে সাজাতে, একান্তে নিজের মতো করে। সাগর জলে স্নান করি সজলের চুলে বসিয়াছিলেন কল্প কুলে, শিথিল বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চাই মাস, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনা লিখার উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চুল মুকুট খানি পড়ি ললাট পরে, ধনুক বাণ ধরি দক্ষিণ করে, দাঁড়ান গায়ে বেশি কহিল আমি এসেছি পরদেশে, চমকি ত্রাসে তাড়ালে উঠি শিলাসন পেলে, শুধালে কেন এলে, কহিল আমি
রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে। চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাপা ফুল। দুজনে মিলি সাজাইয়ে ডালি, বসিনু এক আসনে, নটরাজে বুঝিনু এক মনে। কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধূর্যটির মুখের পানে পার্বতীর হাসি। সন্ধ্যা তারা উঠিল যাবে গিরিশিখর পরে, একলা ছিলে ঘরে। কবিতে ছিল নীল ফুল, মালতী মালা মাঠে, কাঁকর দুটি ছিল দুখানি হাতে। চলিতে পথে বাজায় দিলু মাসি, অতিথি আগে কবি দুদারে আসে। তরাস ঘরে চকিত করে প্রদীপ খালি জেলে, চাপিলে উঠে কহিলে কেন এলে? কহিল আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাবো তব আমার আভরণে। চাহিলে হাসি মুখে আর চাঁদের কনক মালা দোলার তব বুকে। মকর চুর মুকুট খানি কবরি তব ঘিরে, পড়ায় তিনি শিরে। জ্বালায় মাটি মাটিল সখী দল, তোমার দেহে রতন সাজ করিল ছলমল। মধুর হলো বিধুর হলো মাধুরী শিখিনি, আমার তালে তোমার নাচে মিলিল বিনিছিনি। পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে, আলোক ছায়া শিবানী সাগর জলে ডোলে। পুরানো দিন কখন নাকি জানি, সন্ধ্যা বেলা ভাসিল জলে আবার তরি খানি। সহসা বায়ু পড়িল নদী কূলে, প্রলয় এলো সাগর তলে দাঁড় থেকে তুলে। লবণ জলে ভরি আশার রাগে আলো মোর রতন ভরা তরি। আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ায় এসে, ভূষণ নীল মলিন নীল বেশে। দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলে, তেমনি করে রয়েছে করে ডালিতে গলি গলি। হিরিনু রাগে উতল উৎসবে, তরল গল রবে আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে যাবে। নীরব তব নম্র নত মুখে, আমারই আঁকা পথ লেখা, আমারই মালা দেখিল চুপে চুপে। আমারই মাথা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গিত হিল্ল উলিয়া দোলে, ললিত গীত কলিত কল্লোলে। মিনতি মম শুনো হে সুন্দরী, আর একবার সম্মুখে এসো প্রদীপ খানি ধরি। এবার মোর মকর চুল মুকুট নাকি মাথে, ধনুক বাদ নাকি আমার হাতে। এবার আমি আগি ডালি দক্ষিণ সমীরণে, সাগর তুলে তোমার তুলবনে। এনেছি শুধু বিনা, দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো কি না? হঠাৎ শুনি ৬ প্রহরের ঘণ্টা গেল বেজে, কবি বলেন প্রাণপ্রিয়কে রাখতে হৃদয় মাঝে। শ্যাম কল্যাণ রাগের গানে বাজছে যে তিনতাল, আসুন শুনি রবীন্দ্রগীত ভুলিয়া দেশ ও কাল। জীবনে
প্রকৃতি যখন জড়িয়ে থাকে আধার মেঘের ঘোমটা, কঠিন বাধার আশঙ্কাতে উপড়ে থাকে মনটা। হামের রাগের সুরে কবি সকলকে দেন অভয়, প্রহর রাতের গানে সে কি অপূর্ব তার লয়।
সাহিত্যে যন্ত্রণা, দুঃখ, সামাজিক অবিচারের নানা দিক উন্মোচিত করেছেন তা কখনো দার্শনিক নৈরাশ্যের ছায়ায় আবৃত হয়নি, বরং তিনি এই অভিজ্ঞতাগুলোকে গভীর জাগরণের সোপান, প্রবল প্রতিবাদ এবং সমাজ সংস্কারের অনুপ্রেরণায় পরিণত করেছেন। তার সাহিত্য এক অনন্য আশাবাদের দীপ্তিময় প্রকাশ, যা তাকে অদম্য সংগ্রামী ও মানবতার অচল প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। প্রকৃতির অপূর্ব রূপ ও ঋতুবৈচিত্র্যের মাঝে যখন মানুষের আত্মা জাগ্রত হয় না, তখন প্রকৃত সৃষ্টির পূর্ণতাও অর্জিত হয় না। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, এই পংক্তিতে ফুটে উঠেছে সেই গভীর বেদনার অনুভূতি, যেখানে পুরনো দিনের মতো নির্মল সৃষ্টির আকাঙ্ক্ষা আজ হারিয়ে গিয়েছে। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতি বাঁধে কি গড়িল ঝুল। আজও দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, তোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয়ে আর ব্যাকুল। বন্দনা করেন কাজী সুন্দরের তরে, অঞ্জলি দেন তিনি সুরে তালে ভরে। সপ্তম প্রহরকালে তিলং রাগাশ্রিত, কবিগান করে দেব পদরঞ্জিত। বন্দে রূপে রসে
অন্তিম ক্ষণে বনরাজি তোলে ওই দক্ষিণ পবনে, বাজে দিক ললনার মঞ্জির ধ্বনি, পরজ রাগের সাথে ওহাল রজনী। কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মঙ্গোতে কোথাও আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রটি আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বে সে মানচিত্র বোধহয় আছে অনেক খানি। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন
পাসপোর্ট লাগে। মান্য কবিব, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। দেশ ভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বন্ধ কিছু ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা, ছিল সাহস। আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কোথায় কোথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর আপনার গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগ করার কথা, আপনার গোলা চোখের বালি যোগাযোগের কথা, গীতার ছিন্নপত্রের কথা। আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা নিয়ে অসীম এক আকাশ সত্য জেনে যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানা করে নেব না আমাদের বাস্তব জীবনে। আপনি ছিলেন অশেষ মাধুরী। তবু যখন দিনগত পাপক্ষায়ের উপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন, চৈত্রে সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দূরে মোচড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। সব হারিয়ে বাবার মুখ জুড়ে ছিলেন আপনি। আমরা তখন অবুঝ শিশু। সেদিন ছিল শ্রাবণীর এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে চলছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী। চোখে জল। মা বললেন, ছেলে মেয়েরা রইল। বলতে বলতে মা চোখ বন্ধ হয়ে এলো। বাদ পড়লো কাছে কোথাও, তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে। তারপর অন্ধকার। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাবো জমি ধরণী, বলে যাব তোমার ধুলির তিলক করেছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ এ ধুলিতে নিয়েছে মূরতি। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান, আপনারই গান। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমার শোনাতে চাইতো আপনার কবিতা। দীপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে যে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর। তবু যখন সে মারি বলার কথা তো চিলতে একটুখানি জায়গা তো সে লিখত, বউ গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই ভুলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই।
বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্য নাট্য। বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্ত মাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণ শ্রোতা নদীর ঘেরে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপ ঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকা নিদান যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে দিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন তারা শোনা দিল, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গা তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় এসে গিয়েছিল আমার মুখ। একা, একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আজকে আশ্চর্য মধুরী লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, তুমি আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনের কি আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমার। খুব করা সে সন্ধ্যায় মনে আছে তুমি, বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম, এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো, প্রতিদিনের দুঃখ সুখের হস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। কাজী নজরুল ইসলাম নিউরোসিফিলিস নামক স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হন, যা ধীরে ধীরে তার মস্তিষ্কে ক্ষয়ক্ষতি সাধন করে। এই রোগের প্রভাবে তার কথা বলার ক্ষমতা ক্রমশ বিলীন হতে থাকে। গান গাওয়া যায় থেমে এবং লেখালেখিও বন্ধ হয়ে যায়। এর প্রাক্কালে তার প্রেমিকা ফজিলাতুন্নেসাকে না পাওয়ার বেদনা নিয়ে কবি কাজী মোতাহার হোসেনের প্রতি একটি অন্তর থেকে বেদনাময় চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে প্রকাশ পেয়েছে তার অন্তর্দ্বন্দ্ব, একাকিত্বের শোক আর মনোবেদনার গভীর স্পন্দন, যা তার জীবনের সূক্ষ্ম অনুভূতি এবং সাহিত্যিক চেতনার এক অনন্য প্রতিফলন। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা। উপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিল আমার, কিন্তু অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই আমি ঠিক করতে পারছি না। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্যে। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি ঠিক খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই
নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার? কেন এই কথা বলছি শুনবে বন্ধু? আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেও করতে পারবো না তার ব্যাখ্যা। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, কিন্তু প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছেই লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো। বন্ধু, সুন্দরের অবহেলা আমি সহ্য করতে পারি না, তাই তো এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টির বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা যদি নাই দাও, অন্তত কুকুর লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছোটবেলা থেকেই তো পথে পথে আমি মানুষ। যে স্নেহে, যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা তো কখনো কোথাও পাইনি আমি। আমায় সবচেয়ে অবাক করে জানো ওই নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের সব তারাগুলোকেই চিনি। তাদের সত্যিকার নাম আমি জানি না, কিন্তু তাদের প্রত্যেকের আমি নামকরণ করেছি আমার নিজের ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিক থেকে উদয় হয় সব আমি বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিটারি সেলে বন্দি ছিলাম, তখন গরমে আমার ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারাদের উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আর আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো আমার হাত করা, দেওয়ালের সঙ্গে বাঁধা থাকতো। পড়ে আসতো আমার চোখের জলের রেখা, যেগুলো আঁকাই থাকতো আমার মুখে, আমার বুকে। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল তৈরি হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে? এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে আমার ইচ্ছে করে। আমি জানি যার উত্তর নেই, মীমাংসা নেই। সেই সব জিজ্ঞাসা, সেই সব প্রশ্ন। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দু ফোঁটা অশ্রুর দর্পণ দেয় শুধু আমারই নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো, বন্ধু, তার কাছে আমার চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে তো পেয়েছি আমার বুকের রক্তে, আমার চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তে একটা সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। তুমি আমার ভালোবাসা নিও। ইতি তোমারই, নজরুল। রুশো বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। হয়তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে, প্রহর মিলিয়ে আমাদের এই দুই মহান কবি তাদের সাহিত্য ভাণ্ডার দিয়ে
আমাদের ভরিয়ে দিয়েছেন। তাই বলাই যায় আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের শেষ নিবেদন সৃজন ছন্দে এবং এসো শ্যামল সুন্দর। প্রণয়
দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠান এই অষ্টপ্রহরে কবি প্রণমী তোমায় তার এখানে সমাপন। আমি একে আমাদের সকল শিল্পীদের একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের ডিনারের বন্দোবস্ত আছে। এখনই আমরা শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার পরে আমাদের ডিনার ওপেন হয়ে যাবে। আমি সকলকে বলি একবার মঞ্চে চলে আসতে। আমাদের নাচে যারা আছেন সবাই, গার্গিদি প্লিজ চলে এসো মঞ্চে সবাই। যাই হোক, আমাদের প্রথমে এদিকে আমাদের পায়েল, এরপর নয়ন, সুপ্রীতি আর শ্রীযুতির মধ্যে সুপ্রীতি, দেন কথা, শ্রীজু, এরপর হচ্ছে দিয়া, মিহিকা, তাকে আমরা হিয়া নামে জানি। আর আমাদের সঙ্গে এদিকে ছিলেন রবীন্দা, অঙ্গিরা, সুব্রতা, রুমা মানে তাপসী গাঙ্গুলি, শুভম, অপরাজিতা, গার্গিদি, বিশ্বনাথ দা, অভি, সৌরভ এবং আমাদের প্রিয় প্রদীপ্ত দা। সকলে প্রচন্ড প্রচেষ্টা আমরা একটা উপহারে পেরেছি। আর এই স্ক্রিপ্টে যে গানগুলো লিখেছেন, গানগুলো যে একটার পর একটা সাজিয়েছেন, উনি হচ্ছেন আমাদের মধ্যে আজকে নেই, উনি কলকাতায় গিয়েছেন। বসুধা, ন্যারেশনের জন্য অঙ্গিরা এবং মৈনাক, এরাই ন্যারেশনটাকে ঠিকঠাকভাবে নিয়ে এসেছেন, ন্যারেশনটা লিখেছেন। আর বসুধার সেই গানের একটার পর একটা যে গানের প্রহর গুনে গুনে যে গানগুলো নিয়ে আসা, সেটা বসুধা করেছে। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ। দেরাদুন দুর্গাবাড়ির তরফ থেকে আমরা সকলেই এই সমস্ত যারা আমাদের এখানে শিল্পীরা আছেন, এদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদের স্ক্রিপ্ট লিখেছেন তার জন্য কৃতজ্ঞ, আর যারা ন্যারেশন লিখেছেন তাদের জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। এরপরে আপনাদের ডিনারের বন্দোবস্ত আছে, আমরা ডিনার ওপেন করছি এখন। আজকে সন্ধ্যা আমরা এখানে
এই আমাদের কালচারাল সেক্রেটারি হিমাংশু বাবু নিজে, হিমাংশু চক্রবর্তী মহাশয়, উনি মাঝখানে ছিলেন না, অনিবার্য কারণে ওনাকে এখান থেকে চলে যেতে হয়েছিল। তবুও সব ব্যাধি কাটিয়ে উনি এসে আজকে এই উপস্থাপনা যেটা দেখছেন সেটা কনসেপচুয়ালাইজ করেছেন এবং পুরোটা আমাদের সামনে আজকে এইভাবে নিবেদন করলেন। সেই জন্য দেরাদুন দুর্গাবাড়ির পক্ষ থেকে হিমাংশুবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমি এমন কিছুই করিনি, যারা এখানে পারফরমেন্স দিয়েছেন তাদের এসে আমি কেবল গালাগালিটুকুই করেছি, একটা আর কিছু করিনি। তাই যদি কাউকে বেশি আমি গালাগালি দিয়ে থাকি আমি তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। গালাগালি ছাড়া আমি আর কিছু করিনি।